ফাইনালি সাম্প্রতিক যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের পরে আসামে ১৯ লক্ষ এবং পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ, সর্বমোট ১,১০,০০,০০০ ভারতীয় মানুষ পাওয়া গেছে যাদেরকে ভারতীয়রা ভারতীয় বলে স্বীকার করতে চাচ্ছে না। এবং আসাম এবং পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশের লাগোয়া দুইটা রাজ্য, সুতরাং এই ১,২০,০০,০০০কে তারা সম্ভবত বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে। আপনি একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং কৌশলগত পরামর্শক, লেখক, সেনা পারদর্শিতার উপরে পদক পেয়েছেন। আপনার অবস্থান থেকে বা বাংলাদেশের বর্তমান নতুন সরকারকে কিভাবে দেখছেন এবং এই সরকার কি এখনো পর্যন্ত সঠিক পথে আছে বলে মনে করেন? ধন্যবাদ। আম, আপনার অন্যান্য পরিচয়ের সাথে আবার মানে আমার যে নতুন পরিচয় এই জুলাই আন্দোলনের পর, সেটা হচ্ছে যে জনতার দলের আমি মহাসমন্বয়ক এবং মুখপাত্র। তো এটা একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং এটা আমরা কয়েকজন রিটায়ার্ড মিলিটারি অফিসাররা মিলে এই উদ্যোগটা নিয়েছি, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব সিম্পল ছিল। সেটা হচ্ছে যে আমরা সৈনিক হিসাবে দেশের সেবা করেছি, আর রাজনীতিবিদরাও কিন্তু দেশের সেবাই করে। সুতরাং আমরা ভেবে দেখলাম যে মানে ওয়াই নট আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু সৎ, সাহসী এবং শিক্ষিত আম, নেতৃত্ব গড়ে তুলি, যারা জাতীয় সংসদে যাবেন এবং দেশটা গড়বেন, দেশের নেতৃত্ব দেবেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে মানে আমি আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে নতুন সরকার কেমন করছে এই মুহূর্তে। দেখেন, এই অনেক সাধনার পরে আমরা একটা নির্বাচন পেয়েছি এবং সেই নির্বাচনের মাধ্যমে এই সরকার নির্বাচিত হয়ে এসছে। সুতরাং জন আকাঙ্ক্ষা কিন্তু ব্যাপক তাদের উপরে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা যেন তেনভাবে আসে নাই, তারা অ্যাবসলিউট একটা মেজরিটি নিয়ে সংসদ গঠন করেছে, সরকার গঠন করেছে। সুতরাং তাদের উপরে প্রত্যাশার চাপের পাশাপাশি আশঙ্কাও কিন্তু কাজ করে। কারণ যখন একটা সরকারের এই ধরনের মেজরিটি থাকে, তখন সংসদে মূলত আপনি বিরোধী কোনো মতামত আর ভোটে জিততে পারবে না। ঠিক আছে? সো এইটা নিশ্চিত ধরে নিয়েই বিরোধী দল বিরোধিতা করতে হবে। এখন এটা হচ্ছে সরকারি দলের এই ধরনের পরিস্থিতি যখন হয়, এটা সরকারি দলের সুইট উইল যখন সে মনে করে যে ঠিক আছে ছাড় দিব, তখন শুধুমাত্র বিরোধী দল একটু ছাড় পায়। তো এখন নতুন এই সরকারটা ধরেন এখনো 6 মাস বয়স হয়নি। ইটস এ বিট টু আর্লি টু কমেন্ট যে আসলে ওরা ভালো না খারাপ। এখনও অনেক মন্ত্রণালয় এবং অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো তারা সেট করার চেষ্টা করছে। আশা করি যে তারা হয়তো আন্তর্জাতিকভাবে আমাদের যে ডিপ্লোম্যাসি আছে সেটা ম্যানেজ করতে পারবে। চীন, ভারত, ইউএসের ভেতরে যে একটা কূটনৈতিক ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে, এটা হয়তো করার চেষ্টা করবে। আশা করছি তারা সীমান্তে যে মানুষ হত্যা করছে ভারত, বাংলাদেশিদেরকে হত্যা করছে, সেটা বন্ধ করতে পারবে। আশা করছি তারা একই সাথে আমাদের বিরুদ্ধে ভারত যে পানি সন্ত্রাস চালাচ্ছে, আপনি দেখেন আমাদের যেই নদীগুলো ভারত থেকে বাংলাদেশে এসে প্রবেশ করেছে, প্রত্যেকটা নদীর উপরে তারা বাঁধ, ড্যাম, ব্যারেজ এগুলো দিচ্ছে। সুতরাং এই জায়গায় স্ট্রং নেগোসিয়েশনের দরকার আছে এই আমাদের প্রাপ্য পানি বুঝে পাওয়ার জন্য। আশা করি এই জায়গায় সরকার কাজ করবে এবং পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও তারা সিরিয়াসলি কাজ করবে এখানে, সো দ্যাট আমাদের এখানে পানির সমস্যাটা মেটে। আমরা একই সাথে আশা করব যে এই সরকার মানে বাংলাদেশের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ষড়যন্ত্র, যে বিভিন্ন ধরনের সামাজিক ষড়যন্ত্র, মিডিয়া ষড়যন্ত্র আছে, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেখানে ধরেন প্রায়ই আমাদের বিরুদ্ধে মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করে, প্রায়ই আমাদের মিডিয়া যেগুলো আছে এই তাদের মিডিয়া আমাদের পেছনে লেলিয়ে দেয়, এবং সর্বোপরি তারা মানে যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে তারা আশ্রয় দিয়েছে। সুতরাং ওই আশ্রয়ে রেখে বাংলাদেশের সাথে তারা কি করতে চাচ্ছে, এই জিনিসগুলো আমাদের বোঝার ব্যাপার আছে। ফাইনালি সাম্প্রতিক যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের পরে আসামে ১৯ লক্ষ এবং পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ, সর্বমোট ১,১০,০০,০০০ ভারতীয় মানুষ পাওয়া গেছে যাদেরকে ভারতীয়রা ভারতীয় বলে স্বীকার করতে চাচ্ছে না। এবং আসাম এবং পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশের লাগোয়া দুইটা রাজ্য, সুতরাং এই ১,২০,০০,০০০কে তারা সম্ভবত বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে।
সুতরাং এই ধরনের মানে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আশা করি সরকার সমাধান করার চেষ্টা করবে। সরকারের কাছে অনেক প্রত্যাশা, যেমন ধরেন হকার ম্যানেজমেন্টের ব্যাপারে, কারণ রাস্তায় এখন ফুটপাতে হাঁটা যায় না, মানুষ হাঁটতে পারতেছে না ওদের জন্য। ২ নম্বর হচ্ছে যে একই রাস্তায় দেখবেন লাইসেন্স গাড়ি আছে, মোটরসাইকেলের উপরে তারা কর আরোপ করতেছে, কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাপারে তারা কোনো সমস্যার সমাধান দিচ্ছে না। সুতরাং তাদের সামনে বড় বড় হার্ডেল আছে, হয়তো তারা চাইলে একা এটা ডিল করার চেষ্টা করতে পারে, কিন্তু হয়তো পারবে না। বুদ্ধিমানের কাজ হবে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে নিয়ে একত্রে যদি এই কাজগুলো করার চেষ্টা করে, তাহলে জাতীয় একটা ঐক্যও গড়ে উঠবে এবং সমস্যাগুলো ওয়ান বাই ওয়ান শেষ হবে। তো এই সরকারের পারফরমেন্স নিয়ে যেহেতু আমি বললাম যে এখনই বলার কিছু নাই, বাট এক্সপেকটেশনগুলো আমি জানালাম। বাট একই সাথে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই সরকার আসার পরে প্রথমেই যেটা করছে, গুমের অধ্যাদেশ যেটা আছে সেটাকে গুম করে ফেলছে তারা। সুতরাং এটা নিয়ে সমালোচনা হচ্ছে, সমালোচনা হবে, ঠিক আছে। বিচার বিভাগের যে সচিবালয়টা ছিল এটাও তারা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। সুতরাং একদিকে গুম নিয়ে মানুষ আতঙ্কিত, এবার আরও বিচার নিয়েও আতঙ্কিত। সর্বোপরি আপনি যদি আজকে আপনার সাথে যখন আমি কথা বলছি, তো সেই দিনের হিসাবে যদি আপনি ধরেন, তাহলে আপনি দেখবেন যে দেশে একটা হামের মহামারী চলছে নীরবে, বাচ্চা মারা যাচ্ছে। সুতরাং এটা তো মানে সরকারের খুব একটা সাফল্য দেখতে পাচ্ছি না। আমি আবারও সরকারকে অনুরোধ করব যে সব দলকে সাথে নিয়ে এটা প্রতিরোধ করার চেষ্টা করুন। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে অপরাধ। ভঙ্গুর একটা পুলিশ ব্যবস্থাকে নিয়ে সরকার কাজ শুরু করেছে। আর্মি মাঠ ছেড়ে ব্যারাকে ফিরে যাচ্ছে এবং ফিরে গেছে অলরেডি হয়তো। তো বাকি যে পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থা যেগুলো আছে, তাদেরকে নিয়ে সরকার ম্যানেজ করার চেষ্টা করছে। কিন্তু আপনি লক্ষ্য করলেই দেখবেন যে বাংলাদেশে হঠাৎ করে শিশু নির্যাতন অনেক বেড়ে গেছে। ছোট ছোট বাচ্চারা নৃশংসভাবে হত্যার শিকার হচ্ছে। তো আমি সরকারকে অনুরোধ করব যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ হয় কি, একটা অপরাধ তখনই বেড়ে যায় যখন অপরাধী টের পায় যে আমি এই অপরাধটা করার পরে আমার শাস্তি হবে না। যেমন ছোট্ট একটা বাচ্চাকে, নাবালিকা একটা বাচ্চাকে বলাৎকার করে তাকে যখন হত্যা করা হয় এবং এটা যখন প্রমাণিত হয়, এই বিচার দীর্ঘায়িত না করে এই বিচারকে দ্রুত সুরাহা করা দরকার। যেমন আমি গতকালকে যে ঘটনাটা শুনলাম যে একটা শিশু, মাসুম একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে একটা লোক যে যার যৌন বিকৃতি আছে, তার নিজের ওয়াইফের সামনে বাচ্চাটাকে মেরে ফেলছে এবং মেরে গ্রিল ভেঙে বেরোয় চলে গেছে। তারপরে ওই দরজা ভেঙে যখন ভেতরে ঢুকছে, দেখে যে বাচ্চাটার মানে মৃতদেহ পড়ে আছে আর ওই ভদ্রলোকের ওয়াইফও ওখানে আছে। এই মামলায় প্রমাণ করার কি আছে আপনি আমাকে বলেন? তাহলে এটা যদি এই অপরাধীকে পাওয়ার পরে আপনি যদি 10 বছর ওয়েট করেন, তাহলে তো হবে না। ওকে তো শাহবাগে নিয়ে ওপেন ওপেন ফাঁসি দেওয়া দরকার। আর যদি আপনি বলেন যে না, ফাঁসির মানে সাজা যথেষ্ট হবে না, দরকার হলে এখানে যেহেতু আমরা মুসলিম দেশ, ধর্ষণের ক্ষেত্রে অ্যাটলিস্ট শরিয়া আইন প্রযোজ্য করতে হবে। তাহলে আস্তে আস্তে এই দৃষ্টান্তমূলক শাস্তিগুলো যখন অপরাধীরা দেখতে পাবে, তখন আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হবে ইনশাল্লাহ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন,
পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।